Next, math. Math number 2. Chapter 7. Oh, CHO কেন লিখলাম বলো তো? চ্যাপ্টার লিখতে গিয়ে? I don't know. CHO. আচ্ছা। Lift of 1.5 into 10 to the power 6 kilogram is suspended from steel wire. দেখছো না, লিফট যে স্টিল ওয়্যার দিয়ে ঝুলায় রাখে ওইটাই বলা হচ্ছে, ঠিক আছে? ওকে। while it climbs, মানে লিফট যখন উপরে ওঠে, while it climbs the maximum acceleration is 1.2 meter per second squared. আমাকে কেউ বলতে পারো এখানে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কথাটা কেন ইউজ করছে? and অসহপীড়নের ইংলিশ জানি কি? অসহপীড়ন, আরে যেই পরিমাণ স্ট্রেসে গেলে ভাঙা যায়, ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং স্ট্রেস মিনিং ইন বেঙ্গলি, বাট হ্যাঁ ব্রেকিং, ভাঙা চাপ, ভাঙা চাপ। আরে ভাই, চ্যাটজিপিটি কি করে? আলটিমেট টেনসাইল স্ট্রেস। অসহপীড়নকে আলটিমেট টেনসাইল স্ট্রেস বলে। তোমাদের কি আলটিমেট টেনসাইল স্ট্রেস বলে কিছু আছে? ব্রেকিং স্ট্রেস আছে? গুগল ট্রান্সলেট বলছে অসহপীড়ন মানে আনবিয়ারেবল সাফারিং। আল্লাহ আল্লাহ, আমি হাসবো না কাঁদবো? এই ব্যাপারটা নিয়ে যারা যারা হাসাহাসি করছে না, আমি সবাইরে গালাইছি। ব্রো, বাংলা পড়ো নাই, বাংলা জানো না, শুনো, বাংলা পড়ো নাই, বাংলা জানো না, এটা আলাদা ব্যাপার। কিন্তু ধরো এইসব ব্যাপার নিয়ে হাসাহাসি করা মানে, আমরা যখন যে হ্যাঁ চিত্র অঙ্কন করো মানে তো আর দ্যাটস হাউ, এটা বাংলা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন, এখানে কোন সাহিত্যিক কথাই থাকবে? ঠিক আছে, এটাই মানে why would people think it's funny? শুধু তাই না, এই যে শুনো, শুধু স্টুডেন্টরা না, কিছু কিছু এই যে এডটেকের বড় বড় টিচাররা, এরাও হাসাহাসি করছে। মানে আমার মানুষের রুচি নিয়ে প্রশ্ন উঠে এবং এইসব টিচারদেরকে মানুষজন গুরু মানে। আল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা গিবত না করি। দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ইজ এত, অ্যান্ড আনবিয়ারেবল স্ট্রেস বলবো না, ব্রেকিং স্ট্রেসই বলি তোমাদের কাছে। যেটা ব্রেকিং স্ট্রেস ইজ দ্যাট ম্যাক্সিমাম স্ট্রেস দ্যাট ইট ক্যান টেক, তাই না? তো ঠিক আছে, তো ব্রেকিং স্ট্রেস ইজ 3 into 10 to the power 8 নিউটন। ওকে, ঠিক আছে। ব্রেকিং স্ট্রেস জিনিসটা কিন্তু আসলে এটা একটা ঠিক টার্ম, আলটিমেট টেনসাইল স্ট্রেস। এটা একটা চমৎকার টার্ম, আমার ভালো লাগছে, আলটিমেট টেনসাইল স্ট্রেস। এটাও ব্রেকিং স্ট্রেস হিসেবে ইউজ হতে পারে। বাট এনিওয়েজ, এত নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ফাইন্ড আউট দি minimum radius of the wire. This is a very interesting question. কারণ এক জায়গায় ম্যাক্সিমাম জিজ্ঞেস করছে, আরেক জায়গায় মিনিমাম জিজ্ঞেস করছে, and you are working with a limit.
যেহেতু তোমাকে ব্রেকিং স্ট্রেস বা আলটিমেট টেনসাইল স্ট্রেসের কথা বলছো, দ্যাট মিন্স দেয়ার ইজ আ লিমিট টু ইট, তাই না? অঙ্কের সলিউশন কিন্তু 2 লাইনের, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, 2 লাইনের সলিউশন। বাট সলিউশনটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে প্রবলেমটা বোঝা। ফার্স্ট আমাকে বলো এখানে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কথার কথা কেন বলছে? একটা লিফট যখন উপরে উঠে, না, হ্যাঁ এটা একটা কথা বলতে পারো, বাট তুমি একটা লিফটের মোশন নিয়ে চিন্তা করো। এই যে একটা লিফটের মোশন নিয়ে চিন্তা করো, সব সময় কি সে এক্সিলারেট করে? ফার্স্টে ইনিশিয়ালি একটু এক্সেলারেশন দেয়, তারপর আবার কি ইউনিফর্ম ভেলোসিটি কিন্তু তোলে না। আবার যখন ডিসিলারেট করানো দরকার হয় তখন সে ম্যাক্সিমাম ডিসিলারেশন দিবে, উইচ ইজ দ্য ম্যাগনিটিউড ফর দি এক্সেলারেশন, তাই না? এই জন্য ম্যাক্সিমামের কথা বলা হয়েছে। কখনোই একটা লিফট সব সময় টোটাল অফ ইটস টাইম এক্সেলারেশনে থাকে না। আর যখন লিফটটাকে হঠাৎ করে থামাইতে হবে, লেটস সে কারেন্ট চলে গেছে, ধাপ করে থেমে যাবে না? এই ধাপ করে থেমে গেছে, কেমনে থামবে? ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করে বা ডিসিলারেশন অ্যাপ্লাই করে, which is the value of the acceleration in opposite direction, right? So this is why টার্মটা এরকম যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন সব সময় সে এই অ্যাক্সেলারেশনে দিবে না। এই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনে যখন তুমি ওকে নিবা তখন ও ম্যাক্সিমাম ওয়েট পাবে। ওই ম্যাক্সিমাম ওয়েটকে হোল্ড করার জন্য মিনিমাম কতটুকু রেডিয়াস না হইলেই না, সেটাই তোমার কাছে জানতে চাইছে। বুঝতে পারছি? দ্যাট ইজ হাউ এই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এন্ড মিনিমাম রেডিয়াস আর কানেক্টেড টু ইচ আদার। ওকে, এইবার আসো আমার অ্যাকচুয়াল ইকুয়েশনে। যেহেতু স্টিলের কথা বলছে, স্টিলের জন্য ওয়াই কত? স্টিলের জন্য ওয়াই কত? স্টিল বলছে না, স্টিল ওয়্যার, হ্যাঁ আমি স্টিল বানান ঠিক লিখছি। স্টিলের জন্য ওয়াই কত বলো? 2 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। বইয়ে কোথাও করো নাই? স্টিলের জন্য ওয়াই সবসময় y ইকুয়ালস টু, একটু আগে কত লিখছিলাম স্টিলেরটা? তো ওই তো 2 × 10⁻10, ঠিক আছে? এটা সবসময় মুখস্থ রাখবা, পরীক্ষার হলে এইটা নাও বলে দিতে পারে। আচ্ছা, এখন যেহেতু এটা স্ট্রেস আর স্ট্রেইনের রিলেশনশিপ, তো দ্যাট মিনস তোমার জন্য ইকুয়েশন একটাই, সিগমা ইকুয়ালস টু কে এপসাইলন, অর্থাৎ ফোর্স বাই এরিয়া, এটা হচ্ছে সিগমা বা স্ট্রেস ইজ ইকুয়ালস টু মডিউলাস ইনটু এল বাই এল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। তোমাকে কি বের করতে বলছে বলো তো ভাইয়া? কোশ্চেনে দেখো মিনিমাম রেডিয়াস, তাই না? তো মিনিমাম রেডিয়াস তুমি কোথা থেকে পাবা? এরিয়া থেকে পাবা। তো তোমার এরিয়ার ইকুয়েশন লাগবে ইফ আই এম নট রং, তাই না? তো এরিয়ার ইকুয়েশন যদি লাগে, এ কই আসবে বলো? উপরে। এ চলে আসলো উপরে, ঠিক আছে? এই এ যদি উপরে চলে যায় তাহলে উপরে থাকবে এফ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এল চলে আসবে, নিচে থাকবে ওয়াই, নিচে থাকবে ছোট এল। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কোনো সমস্যা আছে এই পর্যন্ত? ভেরি গুড, ভেরি গুড। এখন আমাকে বলো, আমার কাছে এফ বাই এ, এফ বাই এর ভ্যালু যে বলছে, এফ এর ভ্যালু কত বলছে আমার এখানে? আমার কাছে ওয়েট বলে দিছে। তো আমি কি বলতে পারি যে ফোর্স এফ ইজ ইকুয়ালস টু 1.5 × 10⁻6 ইন্টু 9.8। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এখন আমাকে একটা কথা বলো, এই ফোর্সটা কখন হইতো? এই যে ফোর্সটা লিখছে এটা কখন হইতো? যদি লিফটটা, না না না, যদি লিফটটা স্থির থাকতো। লিফটটা কি স্থির আছে? দেখো, আমি কি লিফটে স্থির থাকার সময় রেডিয়াস চাইছি? আমি মিনিমাম রেডিয়াস চাইছি, মানে কি যখন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন দিব তখন রেডিয়াস চাইছি। দ্যাট মিন্স লিফট আমার ওই মোমেন্টে স্থির না, মোশনে আছে। এখন ওই যে চ্যাপ্টার 4 এটা মনে হয় ছিল যে তুমি লিফটের মধ্যে দাঁড়ায় আসো, লিফট উপরে উঠতেছে উইথ অ্যাক্সিলারেশন নিয়ে, লিফটের উপর অলরেডি একটা জি অ্যাক্সিলারেশন নিচের দিকে আছে। তো তোমার ভার্টিক্যাল রিঅ্যাকশন আর ইকুয়ালস টু কত হবে বলো? m ইন্টু জি প্লাস এ। ডু ইউ রিমেম্বার দ্যাট? ভুলে গেছো? এ এক্সিলারেশনের লিফট উপরে উঠলে নিজেকে একটু ভারী লাগে, এ এক্সিলারেশনের লিফট নিচে নামলে নিজেকে একটু হালকা লাগে। করোনা এটা ক্লাস 9-10 তো ছিল, ভুলে গেছি, সমস্যা নাই। এখানে এই জিনিসটাই মাথায় রাখতে হবে, যখন লিফট এ এক্সিলারেশন নিয়ে উপরে উঠতেছে তখন তোমার উপর টোটাল ফোর্স কত? তোমার উপর, তুমি কোথায় আছো ব্যাপারটা বুঝো। এই হচ্ছে তুমি আর ওই হচ্ছে লিফট। লিফট কই যেতেছে? এ এক্সিলারেশন নিয়ে উপরে। তাহলে তোমার উপর লিফট কতটুকু ফোর্স দিচ্ছে? এম এ দিচ্ছে ডিউ টু ইটস মোশন।
আর তুমি যেহেতু লিফটের এই সারফেসে দাঁড়ায় আছো, সারফেসে দাঁড়ায় তুমি লিফটের উপর এমজি দিছো, লিফটও তোমাকে কি সেম এমজি ব্যাক করবে না? তাহলে তোমার আর কত? আর হচ্ছে এমজি প্লাসে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এই এমজি প্লাসে তুমি পাচ্ছ মানে তুমিও আসলে লিফটের উপর এমজি প্লাসে দিচ্ছ, আদারওয়াইজ এটা পাওয়ার কথা না, রাইট? তুমি আবার লিফটের রেসপেক্ট, লিফট তোমাকে নিয়ে উপরে উঠতেছে না, তুমি আবার লিফটের উপরে বসে থেকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশনের উপরে উঠতেছো না? ইউ অলসো হ্যাভ অ্যান অ্যাক্সিলারেশন। বুঝতে পারছি? সো তাহলে এই যে আমার রশিটা আছে, এই রশিটাকে টোটাল কতটুকু ফোর্স ব্যাটেল করতে হচ্ছে, এই আর অ্যামাউন্ট অফ ফোর্স ব্যাটেল করতে হচ্ছে। বুঝতে পারছি? So this is where everyone will make a classic mistake. Just please don't you guys make this. আমার এখানে ফোর্স এর ভ্যালু হবে আর এর ভ্যালু which is m into d plus, এইটুকু বুঝাইতে পারছি? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড, ওকে। ঠিক আছে, এখন দেখো আমার কাছে ম্যাক্সিমাম ব্রেকিং স্ট্রেস, তো পিবি বললাম এটাকে, ঠিক আছে? পিবি না বলে সিগমা বি বলি, পিবি বলাটা আসলে প্রেসার, তো সিগমা বি বলি। ব্রেকিং স্ট্রেস, স্ট্রেস যেহেতু সিগমা দিয়ে এক্সপ্রেস করে, সিগমা বি ইকুয়ালস টু কত? 3 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কয়ার, রাইট? তো এটা ইকুয়ালস টু কি, ফোর্স বাই এরিয়া না ভাইয়া? এটা ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া বলা যায়? তো এখান থেকে আমি এরিয়া ইকুয়ালস টু কি বলবো বলো? ফোর্স ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸। ফোর্স কত? আর আর যেটা বলা আছে, ওফ মাই ব্যাড, আর হচ্ছে কত? এম কত? 1.5 ইন্টু 10⁶ কিলোগ্রাম ইন্টু 9.8 প্লাস 1.2 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸। এটা হচ্ছে এরিয়া। এরিয়া আবার কত? পাই আর স্কোয়ার, তাই না? তো এরিয়া যদি বের করে ফেলতে পারো ওখান থেকে তো রেডিয়াস বের করাই যাবে, যাবে না? পারবো ইনশাল্লাহ। আমার কিন্তু খেয়াল করে দেখো এই ইকুয়েশনটার কোনো কাজে লাগলো, বাট স্টিল এই ইকুয়েশনটা এই জন্য নিয়ে আসছি বিকজ এখানে যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, ওই স্লাইডটা বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন, কারণ দেখো 2 লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে, বাট সিকিউ দিতে পারে, আই ডোন্ট নো পরীক্ষার হলে বিতেও আসতে পারে, ডিতেও দিতে পারে, আই ডোন্ট নো। স্যাররা যে কি করবে কি করে আল্লাহ জানে। কোনো কনফিউশন আছে ভাইয়ারা? হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি? কারণ সিলেবাস বাকি। জি ভাইয়া বল। চ্যাপ্টার 8, 9, 10, 10। আমি আরো বলি কেন 10। তোমাদের ফার্স্ট টার্মে কি ছিল? 10। 8, 9 তো ঠিক মতো নিশ্চয়ই কলেজও শেষ করার সময় পায়নি, পাইছে? আগের মাত্রা নো আইডিয়া, 49 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। শুনো, একটা কথা আমাকে বলতো, নিউটন যখন প্রথম লজ অফ মোশন নিয়ে কাজ করতে, সে অ্যান্সার কই পাইছে? নিউটন যখন জীবনে প্রথম ওই যে গ্র্যাভিটেশনাল ল দিছে, সে অ্যান্সার কই পাইছে? দ্যাটস দ্য থিং, অ্যাটলিস্ট মাথায় রাখবা। অ্যান্সার কত, অ্যান্সার মিলছে কিনা, দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং ইউ ক্যান ডু টু ইউর ব্রেইন। মানে দেখো, তোমরা মনে করো যে ভাইয়া অঙ্ক শিখতে বসছি, ফিজিক্স শিখতে বসছি, বায়োলজি পড়তে বসছি, ম্যাথস পড়তে বসছি, অর হোয়াটএভার বাংলা পড়তে বসছি,
আমার কাছে সেট অফ কোয়েশ্চেন আছে, আমার কাছে না থাকলে স্যারের কাছ থেকে কোয়েশ্চেন নিছি বা গাইড থেকে সলিউশন কোয়েশ্চেন নিছি এবং সেগুলো সলিউশন করা শিখছি, অ্যান্ড আমি খুব ভালো নাম্বার পেয়ে আসছি। দ্যাটস অল দ্য গোল দের ইজ টু এডুকেশন। ভুল। তোমাকে ফিজিক্সের অঙ্ক এই জন্য করানো হচ্ছে যেন তুমি প্রবলেম সলভিং শিখো। এখন তুমি যখন ধরো এই এক্সপেকটেশন রাখতেছো যে প্রবলেম সলভিং এর পর তোমার প্রবলেমের সলিউশন হয়েছে কি হয় নাই সেটা মেলানোর জন্য কোন একটা অ্যান্সার শিট আছে, দিস পারসন একটু শোনো, দিস ক্রিয়েটস আ ডিপেন্ডেন্সি, আ ব্যাড ডিপেন্ডেন্সি। তোমার যখন এখন রিয়েল লাইফ কোনো প্রবলেম হবে লাইফে, তুমি একটা সলিউশন মাথায় চিন্তা করবা যে এইটা করলে মনে হয় আমি প্রবলেম থেকে বাইরে হবো, এরপর তোমার ব্রেইন অটোমেটিক্যালি খুঁজবে অ্যান্সার শিট কোথায়, যেটা নাই। তো তখন কি হবে, তুমি তখন রিয়েল লাইফে ডিসিশন নিয়ে কনফিডেন্ট থাকবা না। তোমার কাছে মনে হবে আমার এখন বাসের টিকিট কিনা উচিত না ট্রেনের টিকিট কিনা উচিত না প্লেনের টিকিট কিনা উচিত। তোমার মাথায় ওই প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাই আসে নাই যে তুমি সেইটার টিকিট কিনবা যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবা এবং যেটাতে তুমি যাইতে পারবা, মানে যাওয়া দরকার তোমার এখন। মানে বুঝাতে পারছি? এইটা শুধুমাত্র ধরো ফিজিক্সের প্রবলেম, যেমন ধরো টেস্ট পেপার কিনো বা এই যে মডেল টেস্ট দিতে চায় সবাই, কেন? কোয়েশ্চেন কমন ফেলানোর জন্য, রাইট? হুমায়ের একটা কথা বলছি, শোন না একটু। তো কোয়েশ্চেন কমন ফেলানোর জন্য সবাই পড়তে চায়, তাই না? প্রবলেমটা হচ্ছে তুই যখন জবে যাবি, তোকে টাকা দিবে, ধর মাসে মাসে 40,000 টাকা 50,000 টাকা কোনো একটা স্যালারি দিবে ফর ডুইং সামথিং, রাইট? তোকে তখন একটা টাস্ক দিবে, যেই টাস্কটা কমপ্লিট করে নিয়ে আসো। তোমার তখন মাথায় প্রশ্ন আসবে যে কোন কোন স্টেপ মিলে আমি এই প্রবলেমটা সলভ করব, বা আমাকে এই কাজ করতে বলতে এটার জন্য আমি কি কি কোয়েশ্চেন বা কই কই কি কি করবো, আমাকে একটা লিস্ট ধরাই দাও। বিকজ দ্যাটস হাউ তুমি পড়াশোনা করে আসছো। তোমাকে আমি ফিজিক্স পড়তে দিচ্ছি, সিলেবাস শেষ করে দিচ্ছি, তুমি কি করছো? তুমি ভাইয়ের কাছে গেছো এবং সেই ভাইয়ের কাছেই পড়ছো যেই ভাইয়া তোমাকে সব কমন ফেলা দিতে পারছে। ইউ সি দ্য প্রবলেম? অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, তুমি ধরো এই যে এখন আমরা চ্যাপ্টার 7 পড়তেছি, আমি তোমাকে উদাহরণের কয়েকটা ম্যাথ করা দিব, বাকিটুকু তুমি বাসায় বসে নিজে মাথা কাটাবা। ধরো তুমি 2 ঘন্টা ধরে একটা অঙ্ক সলভ করতে পারো না, ইটস নট দ্যাট তুমি সলভ করতে পারো না, তুমি ওই যে 2 ঘন্টা সময় দিছো না, ওইটাই তোমার ব্রেইনকে এনরিচ করছে। তুমি যখন ওই 2 ঘন্টা সময়টা দিচ্ছ না, তুমি চিন্তা করছো ভাই 2 ঘন্টা একটা অঙ্ক নিয়ে পড়ে আসি, আমার তো কিছু হচ্ছে না, আমার পরীক্ষা আছে আগামী সপ্তাহে বা কালকে, আমার কি করতে হবে এখন, আমার এই অঙ্ক সলভ করে পরের টপিকে যেতে হবে। রং অ্যাপ্রোচ। তুমি পরের টপিকে চলে গেছো, পরীক্ষায় কালকে ঠিকই নাম্বার পাবা, বাট এইটার যে অ্যাকচুয়াল মানে উদ্দেশ্য তোমাকে প্রবলেম সলভিং স্কিল শেখানো, ওটা তো হচ্ছেই না। ক্ষতিটা কি হচ্ছে বুঝছো? ক্ষতিটা হচ্ছে তোমার মধ্যে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গেছে, হোয়াট এভার আই ডু এটাকে কেউ না কেউ ঠিক করে দিবে, কেউ না কেউ কমন ফেলাই দিবে, অ্যান্ড সো অন। অ্যাজ আ রেজাল্ট পুরো জনগণ যা তৈরি হইতেছে সব হচ্ছে কনফিডেন্সলেস। এখন তুমি বলতে পারো যে ভাই এরকম কনফিডেন্সলেস জনগণ হইলে শেখ হাসিনা এটা কেমন তারাইছে, ওটা ডিফারেন্ট ইস্যু ভাই। ওইটা হচ্ছে কি তোমার সার্ভাইভাল ইস্যু, সার্ভাইভাল ইনস্টিংক্ট ক্লিক ক্লিক করছে। সো ফাইট অর ফ্লাইট মুড বলে একটা ব্যাপার আছে, মানুষজন কোন ঠাসা হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেলে। এবং দেখো একদিনে শেখ হাসিনা এটা ভাগায় নাই, 18 বছর টাইম লাগছে। নিরাপদ সড়ক আন্দোলনে মার খাইছে, ভ্যাট প্রত্যাহার আন্দোলনে মার খাইছে, সবকিছুতে মার খাইছে। খাইয়া গিয়া লাস্টে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, পাশের বাসার করিমের ছেলে যখন মারা গেছে, তখন বুঝতে পারছে যে কয়েকদিন পর আমারও ধরবে, আমার তখন গিয়া মানুষ সোজা হয়েছে। দিস ইজ অল আ সিস্টেমেটিক প্রবলেম। এবং আমি এটার জন্য এডুকেশন সিস্টেমকে ব্লেম দিব না, টিচারদেরকেও ব্লেম দিব না, এটা ব্লেম সবার সম্মিলিত হবে। গার্ডিয়ানও এখানে সম্পৃক্ত, আমরাও সম্পৃক্ত যারা পড়াই, কলেজের কোয়েশ্চেন্স অ্যান্ড সো অন। ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর সেলফ, এই যে গতকালকে না গত পরশু দিনই তোমাদেরকে পড়ায় গেলাম, তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসলো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না, ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এবং তোমাদের পরীক্ষা হবে জুন মাসে। মাসের জীবন হবে না, জুন মাসে হবে। আমি লিখে দিচ্ছি জুন মাসের সেকেন্ড উইকে বা থার্ড উইকে, এইবারের মতোই, ঠিক আছে? তো তোমার কাছে এখন 1 বছর সময় আছে, 1 বছর সময় আছে এইচএসসি পরীক্ষা শুরু হইতে, ঠিক আছে? 1 বছর সময়ের মধ্যে ওই যে 2 মাস মনে করো মাইনাস করলাম, 10 মাস, ঠিক আছে? 10 মাস এনাফ সময় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা আবার নতুন করে শেষ করা। তোমার আগামী 10 মাসের কাজ হচ্ছে কমন ফেলানোর চিন্তা করা যাবে না। আমরা টিচাররা তোমাদেরকে যতই অঙ্ক সলভ করে দেই, যদি তুমি অ্যাকচুয়ালি লাইফে সাকসেসফুল হইতে চাও, লাইফে বলতে এইচএসসি পরীক্ষায় কমন না পড়াও A+ পাইতে চাও, বোর্ড পরীক্ষা শেষ করে তুমি ওই যে অ্যাডমিশন টেস্টে ওইখানে তো আর কেউ কমন ফাইতে পারবে না, পারবে?
ওইখানেও তুমি ভালো করতে চাও, ডাজন্ট ম্যাটার মেডিকেল না, ইঞ্জিনিয়ারিং না, আইবিএ অর ভার্সিটি, ডাজন্ট ম্যাটার, তুমি আলটিমেটলি চান্স পাইতে চাও ভালো জায়গায়, রাইট? দ্য অনলি থিং ইউ হ্যাভ টু ডু ইজ ফিজিক্স পড়তে বসছো আর কেমিস্ট্রি পড়তে বসছো আর বাংলা পড়তে বসছো, তুমি প্যাটার্নটা বুঝো, কোনো জায়গা থেকে কোয়েশ্চেন সোর্স করো না, আগে বইয়ের উদাহরণগুলো করো। যেমন আমি তোমাদেরকে ধরো এই যে পরীক্ষা শেষ হচ্ছে না, 5 তারিখের পর থেকে আমি পড়ানো স্টাইলে এই চেঞ্জটা নিয়ে আসবো আস্তে আস্তে। আমি এতদিন ধরে কিছু গবেষণা করছি, চ্যাট জিপিটি আমার হেল্প করছে। আমার পয়েন্টটা হচ্ছে আগামী 10 মাস আমি তোমাদেরকে প্রবলেম সলভিং শেখাবো। আমি থিওরি পারফেক্টলি পড়াবো এবং এমন জায়গায় নিব যে একটা অঙ্ক দেখলে তুমিই বুঝতে পারবা হাউ টু সলভ ইট, বাট এই জন্য তোমার কাজ করতে হবে। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, আই উইল ব্রিং ব্যাক দ্য অ্যাসাইনমেন্টস এগেইন। তারপর আমি ডেইলি এক্সাম নিব, এক্সামে যে ভালো করবে, 4 জন আসো, 4 জনের মধ্যে যে ভালো করবে একজন, মানে আমি একটা গিফট দিব, এটা চুইংগাম হতে পারে, এটা কিটক্যাট হতে পারে, আই ডোন্ট নো, আই উইল কিপ দিস গোয়িং। বাট আমার কোয়েশ্চেন গুলা আমি আগে যেটা করতাম, বোর্ডের কোয়েশ্চেন দিতাম, অ্যাডমিশনের কোয়েশ্চেন দিতাম, এগুলো কিচ্ছু দিব না, আমি পুরা কোয়েশ্চেন নিজে বানায় দিব। এবং এইটা যেন করতে পারি, ইউকে থেকে, আজকে 27 তারিখ না, তো 29 তারিখের মধ্যে ইউকে থেকে ওদের 9 to 12 কারিকুলামের AQA এবং GSC ওই বইগুলো আমার কাছে আসতেছে। এক ভাইয়াকে বলছি, ভাইয়া আমাকে পাঠাচ্ছে, তো হয়তো বা 29 বা 1 তারিখের মধ্যে আমি হাতে পাওয়া যাবো। ওইখান থেকে বই সব ওদের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড দেখবো যে অ্যাকচুয়ালি পোলাপাইনরে ফিজিক্স কেমনে চিন্তা করাতে হয়, আমি ওই টাইপের কোয়েশ্চেন করবো তোমাদের। ঠিক আছে, অঙ্ক দিব না আমি, অঙ্ক আর তোমাদের পরীক্ষায় দিব না, পরীক্ষায় সব আমি থিওরি দিব, এটা কেমনে হয়, ওইটা কেন হয়, এটা কেন হয়, এইসব। বিকজ দের ইজ আ স্টাডি, তুমি যদি একটা থিওরি ভালো মতো বোঝো, আমি যেমনি ঘুরে অঙ্ক দিনে তুমি পারবা। ঠিক আছে, থিওরি বুঝাবো মানে এরকম না আমি তোমাকে কাজের সংজ্ঞা 3 দিন ধরে পড়াবো। ওয়ার্ক ডানের কত টাইপ হইতে পারে আমি সব টাইপ দেখাবো, হয়তো ডিরেক্ট অঙ্ক করাবো না, বাট W=FS cos থেকে দেখাবো, যাতে তুমি নাম্বার গুলা প্লাগ ইন কইরা নিজের মতো করে অঙ্ক বানাইতে পারো। ঠিক আছে, আমার এই কথাটা একটু শুনো। আমার ভাই একটাই কথা, যে তোমাদেরকে আমি মনে করো পড়া কমন ফেলায়া পরীক্ষায় পাশ করায় নিয়ে আসলাম, তোমরাও খুশি, গার্ডিয়ানরাও খুশি। বাট যখন 4 বছর পর ভার্সিটিতে যাবা এবং ভার্সিটিতে গিয়ে দেখবা যে কিছু কিছু প্রবলেম নিজে থেকে সলভ করতে হইতেছে, পারবা না, গালিটা আমারই দিবা যে একটা টিচারও তো আমাকে প্রবলেম সলভিং জীবনে শেখায় না। এবং আমি এই পেইন গুলা পাইছি এবং এখনো পাই, মানে পাই বলতে অনেক জায়গায় ধরো আমাকে অনেক জায়গা থেকে তারপর দেখে বুঝতে হয় যে আল্লাহ, চিন্তার ধারাটা তো এরকম হওয়ার কথা না। ঠিক আছে, তো আমি ওই পেইনটা আসলে তোমাদের মধ্যে দেখতে চাই না। মানে প্রত্যেকটা বছর দেখি যে অ্যাডমিশন টেস্টের সময় আসলে মানুষজন সুইসাইড করে, এই করে সেই করে, খুব প্যারা লাগে ভাই। পড়াশোনা এমন কোনো জিনিস না যেটার জন্য জীবন দিয়ে দিতে হবে, এটা একটা লাক্সারি ভাই। হ্যাঁ, মানে জাস্ট বললাম আর কি, কারণ এখানে কারণ আছে, গার্ডিয়ানরা প্রেশার দেয়। আমি জানি ফর আ ফ্যাক্ট যে ইফাত এই প্রেশারটা ফেস করবে, সবাই না ফেস করলেও। ঠিক আছে, কিছু করার নাই, উই ক্যানট ফাইট উইথ দ্য গার্ডিয়ানস অ্যাজ ওয়েল, রাইট? সবাইকেই মাথা ঠান্ডা রাখতে হবে, তাই না? তো যাই হোক, ওইসব কথা আলাদা। মেইন পয়েন্ট আমি যেটা বুঝাইতেছি দিছি হইতেছে যে পড়াশোনা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, তোমার কালকে পরীক্ষা, ফেল করলে ঝামেলা হবে, আমি এনশিওর করার ট্রাই করতেছি আজকের ক্লাসে যতটুকু পসিবল যেন ফেল না করো। আল্লাহ ভরসা, বাকি তো আল্লাহর উপর ছেড়ে কিছু করার নাই। বাট কাম নেক্সট উইক আমরা আবার ওই প্রিভিয়াস, কারণ এরপরে তো আর ছোটখাটো কোনো পরীক্ষা নাই, এরপরে তো একবার হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। সো প্রি টেস্টের আগে আমি ইনশাল্লাহ ফুল সিলেবাস। প্রি টেস্ট কবে হবে, অগাস্টে না সেপ্টেম্বরে? আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট পেপারও টান দেওয়া, সেকেন্ড পেপারও টান দেওয়া, প্যারালাল ক্লাসেস দিব। শুক্র শনিতে ধরো সেকেন্ড পেপার পড়বো, আর যে কোনো একদিন আবার ডাইকা হচ্ছে ফার্স্ট পেপার পড়বো, যতদিন লাগে, অনলাইনে হোক অফলাইনে হোক, ভিডিও বানায় হোক, আই উইল ডু দ্যাট, কারণ ইনশাল্লাহ করবো। ঠিক আছে, ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে ভাই একটু আমারে পরীক্ষাটার পর রেগুলারলি এই সাহায্যটা করো, যে ক্লাসে যা বলি শুনো, হোমওয়ার্ক করে নিয়ে এসো, অ্যাসাইনমেন্ট করে নিয়ে এসো প্লিজ। আমি ক্লাস নিবো ইনশাল্লাহ, হ্যাঁ, ওটা সমস্যা নাই। দেখ ভাই, শোন, দাঁতে ব্যথা কারো জীবনে হয়েছে তো বুঝস, এই কান থেকে এই পর্যন্ত ধরে আছে, যতবার কথা বলছি চোয়াল নামতেছে না, প্রচুর ব্যথা করতেছে, বাট স্টিল আমি আজকে নিতে আসছি না, আসছি তো। আমি চাইলে বলতে পারতাম না আমি একটু ঘুমাই আজকে, করি নাই। আল্লাহ মাফ করুক, আমি আমার আমার মাথায় জন্য এরকম সুবুদ্ধি সবসময় আসে। Yes. বড়াই করে বলছেন এটা আমার দায়িত্ব, মানে আই এম নট সেইং যে আমি খুব বড় কাজ করে ফেলছি, আই এম দায়িত্ব পালন করতেছি। আরেক গলা ব্যথা হয়ে গেছে। নেক্সট ম্যাচ চলো।
if we want to expand the length of a steel wire of 2 millimeter diameter by 15%, how much force আমাকে কিছু দিয়ে দিতে বল how much force is necessary find out the chain in diameter as well. এরিয়ার কাজ আছে তো এটাতে আছে রেডিয়াস দিয়ে এরিয়া তো লাগবে যেমন দেখো 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 বিয়ে পরে করো আগে অঙ্ক দেখো y is equals to fl by al বলতে পারি আচ্ছা আসলে আমি কেন y এর ইকুয়েশন বললাম বুঝলাম না আমার তো ফোর্সের ইকুয়েশন লাগবে জানো এই জন্য না আমি হচ্ছে মুখস্থ ইকুয়েশন লিখতে প্যারা খাই আমি এইখান থেকে শুরু করি এটা দিয়ে লেখাই সহজ আমার কাছে হচ্ছে ফোর্স লাগবে তাই না ক্যালকুলেট হাউ মাচ ফোর্স ইজ নেসেসারি তো ফোর্স ইকুয়ালস টু কত বলো y a l by l তাই না y হচ্ছে ইয়ংস মডিউলাস ওকে সো y এর ভ্যালু কত 2 into 10 to the power 10 এরিয়া কত 3.1416 into 2 মিলিমিটার মানে কত 2 into 10 to the power -3 মিটার না হ্যাঁ তো পাই আর স্কয়ার 2 মিলিমিটার মানে রেডিয়াস হচ্ছে 1 তো 1 into 10 to the power -3 হোল স্কয়ার এটা হচ্ছে এরিয়া ইনটু এখন দেখো আমাকে বলছে আমি কতটুকু এক্সপ্যান্ড করছি 15% এক্সপ্যান্ড করছি তাহলে কি বলতে পারো না l by l equals to 0.15 ব্যাস দ্যাটস ইট এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার নেসেসারি ফোর্স দেখো কত আসে বলো আমাকে একটু বড় এল তো কোথাও বলে নাই তোমাকে বলছে যে তুমি আসলে কতটুকু লেন্থ এক্সপ্যান্ড করতেছো by 15% expand the length by 15% যদি expand the length by 15% হয় তাহলে তোমার ছোট এল কত 0.15 এল এই ঠিক করছি 0.15 এল হ্যাঁ তাই তো 1 এল হচ্ছে ইনিশিয়াল 15% ইনক্রিজ করছো তার মানে কি এল ইনটু 15/100 এইটা পরিমাণ এক্সপ্যান্ড করছো তাই না এটা প্লাস এটা না সো হ্যাঁ ঠিকই তো সেই জন্য এল বাই এল হচ্ছে 0.15 94 এর 0.15 দিছস শিওর 2 into 10 to the power 10 দিছস 10 to the power -3 হোল স্কয়ার দিছস 1 মিলিমিটার সমান কত মিটার 1 মিলিমিটার সমান কত মিটার 1 মিলিমিটার equals to 1000 মিটার 10 to the power -3 না 10 to the power -4 3 ঠিক আছে তাহলে এটা কত আসে বলো 9425 নিউটন
হ্যাঁ 9425 নিউটন। আমি ঘামতে দাও না, আর নাই ইসোরিক্স না ইটোরিক্স ভুলে গেছি, যে সমস্যা নাই। 9425 নিউটন পারবো। আর চুপ চুপ, এইটার কথা মনে করা যাবে না এখন। 9425 নিউটন বুঝতে পারছি, পারবো ইনশাল্লাহ। কোনো কনফিউশন আছে? না। অর্ধেক অঙ্ক হয়েছে, বাকি অর্ধেক। ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন ডায়ামিটার অ্যাজ ওয়েল, তাই না? চেঞ্জ ইন ডায়ামিটার বের করার জন্য আমাদেরকে পয়সনস রেশিও করতে হবে। পয়সনস রেশিওকে এরকম সিগমা দিয়ে এক্সপ্রেস করে আবার, ঠিক আছে? সিগমা ইকুয়ালস টু কত বলো ভাইয়া? মাইনাস ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই এল, মানে স্ট্রেন ইন রেডিয়াস ডিভাইডেড বাই স্ট্রেন ইন লেন্থ। এটা হচ্ছে পয়সনস রেশিও, ঠিক আছে? তোমাকে কি বলছে? হ্যাঁ ছোট না, ডায়ামিটার, ডায়ামিটার ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন ডায়ামিটার অ্যাজ ওয়েল, তাই বলছে না? রাইট। এখন আচ্ছা বাই দ্য ওয়ে, এটা ইয়ংস মডুলাস তো 2 × 10⁻10 ফর স্টিল। আর ইয়াটাও মনে রাখবা, পয়সনস রেশিও মনে রাখবা। পয়সনস রেশিও হচ্ছে গিয়ে 0.25 ফর স্টিল, ঠিক আছে? এই দুইটা মানে একটু মুখস্থ রাখবে, স্টিলের জিনিসপত্র একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো 0.25 হচ্ছে পয়সনস রেশিও, মাইনাস ডি বাই ডি কত তুমি জানো না, এটাই বের করতে বলছে তোমাকে আলটিমেটলি, ঠিক আছে? আর এল বাই এল কত আসছে? 0.15, তো 0.25 ইন্টু 0.15 ইজ ইকুয়ালস টু মাইনাস ডি বাই ডি। বলো কত আসে? কোন পার্টটা ভাইয়া? এই পার্টটা? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে পয়সনস রেশিওর ইকুয়েশন। 0.0375, তাহলে আমি কি বলতে পারি 3.75% রিডাকশন। লেন্থ যেহেতু এক্সপ্যান্ড করছে তাহলে ডায়ামিটার অবশ্যই কন্ট্রাক্ট করবে। আচ্ছা আমি আরেকবার বুঝাই, এটা হচ্ছে সিগমার ইকুয়েশন, ঠিক আছে? আমার কাছে এই এল বাই এল কত বলছে? 0.15, ওইটারে জাস্ট এই পাশে পাঠায় মাল্টিপ্লাই করে দিছি, তাহলে মাইনাস ডি বাই ডি কত আসছে? এই ভ্যালুটা আসছে। তো যেহেতু মাইনাস সাইন রিটেইন করছে, তার মানে কি লেন্থ বাড়াইছো, তোমার ডায়ামিটার কি করবে? কন্ট্রাক্ট করবে। দ্যাটস হোয়াট পয়সনস রেশিও অ্যাকচুয়ালি ইজ, তাই না? ব্যাস হইলো। যেহেতু জিজ্ঞেস করছে চেঞ্জ ইন ডায়ামিটার কত, তুমি বলবা 3.75% রিডাকশন ইন ডায়ামিটার, এক্সপ্যানশন ইন লেন্থ, রিডাকশন ইন ডায়ামিটার। আর যদি রিডাকশন ইন বা কন্ট্রাকশন ইন লেন্থ হইতো তাহলে এক্সপ্যানশন ইন ডায়ামিটার হইতো। এটা তো পয়সনস রেশিও, বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? না। ভেরি গুড। এই চ্যাপ্টারে আর আসলে তেমন কিছু দেখানোর মতো নাই, বাকিগুলো নিজেরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? চ্যাপ্টার 6-এ যাবো এরপর। ওকে, চ্যাপ্টার 6-এরও ম্যাথ করাই নাই। ইয়েস। কালকে তোমাদের স্কুলে পরীক্ষা আছে মানে? Chapter 6, Math number 1. The mass of Earth is কত times? 81 times the mass of Moon, and the distance between the centers is 38.6 times 10 to the power 4 kilometers. At what position
along the joining line will an object feel no gravitational force? The joining line of the centers, try করো। ওকে, হয়েছে? করে দিব? ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মনে করো এই হচ্ছে আর্থ আর এই হচ্ছে তার মুন। সেন্টার টু সেন্টার যে জয়েনিং লাইন আছে, ডিস্টেন্স কত বলছি আমরা? ধরো এই মাঝামাঝি কোন একটা লোকেশনে উই হ্যাভ অ্যান অবজেক্ট, যার মাস এম, ঠিক আছে? এই পাশে ম্যাস অফ মুন, এই পাশে ম্যাস অফ আর্থ, রাইট? একটু ফিগারে তাকায় দেখো, মুন তারে অ্যাট্রাক্ট করবে কোন দিকে? রাইটওয়ার্ড। আর আর্থ তারে অ্যাট্রাক্ট করবে কোন দিকে? লেফটওয়ার্ড। দুইটা যেই পয়েন্টে গিয়ে ইকুয়াল ম্যাগনিটিউডের হবে, তখনই কি টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর কত? 0। ধরে নেই সেই ডিস্টেন্সটা আর্থের সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে, তাহলে মুনের সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে? ডি ডিস্টেন্সে হবে। ডি ইকুয়ালস টু ওই উপরেরটা মাইনাস এক্স, বলা যায়? আচ্ছা, এখন দেখো এফ অফ মুন ইকুয়ালস টু এফ অফ আর্থ, যেই লোকেশনে হবে সেই লোকেশনে ঘটনাটা এরকম হবে, তাই না? এফ অফ মুন অন দি অবজেক্ট, ইকুয়েশন ফর্মুলা কি? জি এম অফ ম্যাস অফ মুন, অবজেক্টের ম্যাস ডিভাইডেড বাই কত? ডি স্কোয়ার, ইকুয়ালস টু এফ অফ আর্থ মানে কি? জি এম অফ আর্থ অবজেক্টের ম্যাস ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার, রাইট? যেখানে এক্স এর ভ্যালু বাই করতে হবে। বোথ সাইড থেকে তোমার জি অ্যান্ড জি ক্যান্সেলস ইচ আদার আউট, বলা যায়? এই এক্সটারে হচ্ছে গিয়ে তুমি একটা কাজ করো, ডি স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমনি লেখো, ইকুয়ালস টু, তাহলে এই ম্যাসও কি কাটাকাটি যায়? তাহলে ম্যাস অফ আর্থ ডিভাইডেড বাই ম্যাস অফ মুন, কারটা বড়? আর্থের বড় না ম্যাসের মুনের বড়? আর্থের বড়। তাহলে এটা ইকুয়ালস টু কত? 81, চোখ বন্ধ কইরা বলা যায়? ভেরি গুড। এই ডি স্কোয়ার মানে কি? 38 পয়েন্ট, ভ্যালুটা কত ছিল? 6 ইন্টু 10⁴, এটা কত ছিল? কিলোমিটার। ওকে, মাইনাস এক্স
ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 81 রুট ওভার যদি করে দেই বোথ সাইডে ডান পাশে 9 আসে আর বাম পাশে স্কোয়ার চলে যায় না হ্যাঁ তো তাইলে আমি বলতে পারি দেখো 38.6 into 10 to the power 4 divided by x minus 1 equals to কত 9 অথবা 38.6 into 10 to the power 4 by x equals to কত বলো 10 অথবা x equals to কত 38.6 into 10 to the power 4 divided by কত বলো 10 সুতরাং x equals to কত 38.6 into 10 to the power 3 kilometers. গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইকুয়েশন কি মনে আছে ভাই এটা হয়েছে সবার ওকে ঢাকা বোর্ড 2005 সালে আসা একটা কোয়েশ্চেন দিব এখন ওকে consider Earth to be a sphere of 5.5 into 10 to the power 3 kilogram per meter cube uniform density with 6.4 into 10 to the power 6 meter radius uniform density with এত radius what is the gravitational potential on its surface ওকে তো ইকুয়েশন হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল তখন সি ছিল না তখন জাস্ট ম্যাথ আসতো there is a limit of how many see? অনেকক্ষণ ধরে কথা বলতেছি না টানা লিমিট স্পেশালি আমার হাই কোলেস্টেরল তো ডিপেন্ডেন্সি আর কি আচ্ছা আসো তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইকুয়েশন হচ্ছে মাইনাস ডিএম বাই আর রাইট ম্যাথ এখানে তোমরা ম্যাথের ইকুয়েশন পড়ছো না 6.4 ইনটু 10^24 হাবি যাবি ওটা ডিরেক্টলি ইউজ করলে হবে না কারণ কোয়েশ্চেনে বলছে এখানে ইউনিফর্ম ডেনসিটির একটা স্ফিয়ার ধরতে তো ইয়েস এম কে আমার রো ইনটু ভি দিয়ে এক্সপ্রেস করতে ম্যাস অফ আর্থকে বুঝছো এখন যেহেতু আর রেডিয়াসের সো আমি এটাকে 4/3 পাই আর কিউব হিসেবে এক্সপ্রেস করতে পারি ম্যাসকে ওই ভ্যালুটা বসাই দিলে ইকুয়ালস টু মাইনাস জি রো 4/3 পাই আর স্কোয়ার তাই হবে না
ম্যাগনিটিউড প্রত্যেকটার ইনপুট দাও, চলে আসবে। বুঝতে পারছো? এটা যদি এমসিকিউতে আসে তাহলে তো কোনো সমস্যাই না, বাইর করে ফেলা যাবে, তাই না? সিকিউতে আসলে প্লিজ এখানে মাস কি ঘুরতেছে বলতো, মৌমাছি? মাইনাস জি রো 4/3 পাই আর স্কোয়ার। ইয়েস, আজকে রুম খোলা পাইছিলাম। ওর মারামারি করতে ইচ্ছা করতেছে আপাতত, আর কোনো সমস্যা না। I am I? Yes, I am dying inside. কারণ আমার এটাই হয়েছে, ফিলিং ছিল, ফিলিং উঠে গেছে দুইটা দাঁতের মাঝখানে। এন্ড এটা আজকে নয়, বেশ কয়েকদিন আগেই উঠছে, বাট ব্যথাটা দুই দিন যাওয়ার সুযোগ হয় নাই। হ্যাঁ, গেছিলাম, কিন্তু পরে কালকে রেড ডেস্ক বন্ধ ছিল, আসে নাই। সে বন্ধ ছিল বলতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর গিয়া বলছে আসে নাই। হয়তো বা কোনো ইমার্জেন্সি ছিল বা কিছু একটা, উনি নর্মালি এরকম করেন না। যাই হোক, ভালো লোক আমাদের বনশ্রীতে। কারণ হচ্ছে বনশ্রী থেকে এখানে আসা তো ডিফিকাল্ট, এনতে করা যাবে না। আচ্ছা, তাও শুক্রবার। যাই হোক, আচ্ছা চলো এবার চ্যাপ্টার 10। ও আচ্ছা, ইফাত একটা কথা বলছিল মাত্র মনে আসছে। দেখো, ওই যে আমরা দুইটা ইকুয়েশন দেখছিলাম চ্যাপ্টার 6-এ। একটা হচ্ছে যখন তুমি আর্থ সারফেস থেকে উপরে যাবা, তখন জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি জানি ছিল, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন ছিল, তাই না? আর যখন তুমি নিচের দিকে যাবা, তখন জি ডাবল প্রাইম বাই জি ইকুয়ালস টু ছিল আর মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, উই কুড প্রুভ যে এই জায়গাটাতে আমার চেঞ্জ হয় লিনিয়ার, আর এই জায়গাটাতে চেঞ্জ হয় হাইপারবোলিক। জাস্ট ইকুয়েশন দিয়ে কিভাবে দেখো, আমি যদি শুধুমাত্র জি প্রাইমের ইকুয়েশন নেই, জি প্রাইম ইকুয়ালস টু কি ছিল মনে আছে? জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, কারেক্ট? বোথ সাইডে তুমি একটু খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডে তোমার কি আছে? জি প্রাইম আছে। তুমি যদি এটাকে ওয়াই এক্সিস ধরো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরো, জি এম এই পুরাটা কি কনস্ট্যান্ট না, রাইট? আর আর প্লাস এইচটাকে তুমি এক্স ধরো, ইওর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তুমি কত হাইটে যাবা এটা তুমি ডিসাইড করতে পারো না? তো তুমি এইটাকে y ইজ প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার এরকম রিলেশনশিপ চিন্তা করতে পারো। বুঝতে পারতেছো? আবার জি ডাবল প্রাইমের একটা ইকুয়েশন আমরা দেখছিলাম, ওই যে জি রো 4/3 পাই আর মাইনাস এইচ, দেখছিলাম এটা, যেখানে এই সবাইকে তুমি যদি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট কনসিডার করো, তাহলে তুমি বলতে পারো y ইজ প্রপোর্শনাল টু x। এটা কি লিনিয়ার রিলেশনশিপ না? তো ইনসাইড দ্য আর্থ সারফেস টু দ্য সেন্টার, এই জায়গায় কি লিনিয়ার চেঞ্জ হয়, অ্যাবাভ দ্য সারফেস হাইপারবোলিক চেঞ্জ হয়, বলা যায়। তো আমি যদি এখন একটা গ্রাফ ড্র করি, যেই গ্রাফের ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে আমাদের জন্য জি ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এক্স এক্সিসে থাকবে হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার। ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দি আর্থ, ঠিক আছে? তাহলে সেই গ্রাফটা এরকম দেখা যাবে। দেখো, প্রথম অর্ধেক দেখতে হবে এমন, দ্বিতীয় অর্ধেক দেখতে হবে এইরকম হাইপারবোলিক, ঠিক আছে? যেইখানে এই যে মাঝখানের যে লেন্থটা, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর, এবং
এই পজিশনে এই পজিশনে তোমার জি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস তুমি আর্থের সেন্টারে যখন আসো, অ্যাট দ্য সেন্টার অফ দি আর্থ, তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত? 0। 0 থেকে যত সেন্টার থেকে তুমি সারফেসের দিকে আসবা, তোমার অ্যাক্সেলারেশন কি বাড়বে, তাই না? কারণ সারফেস থেকে সেন্টারের দিকে যদি গেলে কমে, তাহলে সেন্টার থেকে সারফেসে আসলে কি বাড়বে? এরকম লিনিয়ারলি বাড়বে। কনসিডারিং আমাদের আর্থকে আমরা একটা ইউনিফর্ম ডেনসিটির অবজেক্ট ধরতেছি, বুঝতে পারছি? আর এই পোর্শনটা হচ্ছে অ্যাবাভ দ্য সারফেস। এখন এখান থেকে কিরকম ম্যাথ দিতে পারে দেখো একটু। মনে করো তোমাদের এখানে বলে দিতে পারে, লেটস সে এইখানে একটা পয়েন্ট নিছে, ওরা চুজ করছে, কথার কথা, ঠিক আছে? এই পয়েন্টে তারা জি এর একটা ভ্যালু তোমাকে বলে দিল। মনে করো কথার কথা এখানে জি এর ভ্যালু বলে দিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এই গ্রাফটা দিয়ে বলে দিল, জিজ্ঞেস করলো এই লোকেশনটা কোথায়, মানে এই এক্স এক্সিসে এই ডিস্টেন্সটা কত, বা এই কেইভের ডেপথটা কত সেন্টার থেকে, এরকম একটা কোয়েশ্চেন হতে পারে। অথবা মনে করো তোমাকে এইরকম কোনো একটা লোকেশনে গিয়ে বলল দিস ইজ আ পয়েন্ট, এই পয়েন্টে তোমার মনে করো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু তোমার কোয়েশ্চেনে বলে দিল, কথার কথা সেটা হচ্ছে গিয়ে 6.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে জিজ্ঞেস করলো তাহলে এই পয়েন্টটা কোথায়, অ্যাবাভ দ্য সারফেস, গ্রাউন্ড দ্য, বিলো দ্য সারফেস, কোনো মাউন্টেন টপ, বা কত? তো যখন তুমি এই ডান পাশের আমার গ্রিন এরিয়াতে এইচ আর জি এর কাজ করবা, তোমার জন্য রিলেশনশিপ হবে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? আর যখন তুমি ইয়েলো সাইডে অপারেশন করবা, ওফ চমৎকার, যখন তুমি ইয়েলো সাইডে অপারেশন করবা, তখন তোমার জন্য ইকুয়েশন হবে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর মাইনাস এইচ বাই। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ওকে, এবার আসো আমরা চ্যাপ্টার 10 এর ম্যাথ করাই, ঠিক আছে? এইচএসসি 2019 ভিসকাস ফোর্স থেকে আশা করছি আসবে না, আশা করছি আসবে না। ভিসকসিটি ওকে, আমি মনে হয় আর 2-3টা ম্যাথ করাতে পারবো, যা অবস্থা বুঝতে পারতেছ। আচ্ছা যাও, যতটুকু পারি করি। দেখো, in 30 degrees Celsius temperature and 2 atm pressure, okay, a balloon has 24 গ্রাম অক্সিজেন, আমার না হলে ভালো লাগছে না, যাই হোক। 1 mole O2 is 32 gram. Calculate the volume of the balloon. বেলুনে কি ডাবল এল না একটা এল? আমি আর সময় না দিয়ে আমি এটা করাই দিই, হ্যাঁ, বিকজ আমার একটু অসুস্থ হয়ে লাগতেছে। পিভি ইকুয়ালস টু কত ভাইয়া? এনআরটি, রাইট? তোমার কাছে ভলিউম চাইছে, বাকি সব দেওয়া আছে। এনআরটি ডিভাইডেড বাই কত? পি।
আরে বাবা, এখানে এন কত বলো তো? এন এর ভ্যালু হচ্ছে 24/32। ইউসি 1 মোল তো ফুল নাই, 24/32 ইন্টু আর কত? যখন আমার সবকিছু হচ্ছে গিয়ে দেখো এখানে লিটার অ্যাটমসফিয়ার আছে না, মানে 2 অ্যাটমসফিয়ারিক আছে না, তো লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ইউজ করবা, কত মনে আছে? ও হ্যাঁ, 0.0821। ঠিক আছে, আমি প্রেসারকে তাহলে আর 101 325-এ নিব না, আর ইয়াকে ইয়া করবো না, খালি টেম্পারেচারটা চেঞ্জ করতে চাই, বুঝতে পারছো? টেম্পারেচার কত আছে বলো তো? আরে 303। হ্যাঁ মানে 30 না, 303। এনিওয়েজ, ডিভাইডেড বাই প্রেসার কত? 2। দেখো তো কত আসে, ক্যালকুলেট কইরা। ইয়েস, 9.32 না 33? হ্যাঁ 33। একটু স্পেসিফিক হওয়া ভালো, কারণ ওই যে এমসিকিউ তো অনেক সময় কাহিনী করে না। 9.33 লিটার, ব্যাস শেষ। পারবে না ইনশাল্লাহ? এন এর মান 24 গ্রাম অক্সিজেন আছে, আসলে তো 1 মোল তো 32 গ্রাম ওইখান থেকে। দেখা দেখি কে দেখা দেখি করতেছে। এইচএসসি তে তো করতে দিবে না। এসএসসি তে অলরেডি প্রথম দিন, সরি এইচএসসি তে কয়জনকে এক্সপেল করছে খবর পেয়েছো? যেদি কথা বলছে ওদের খাতা নিয়ে রাখছে, 10 মিনিট 15 মিনিট খাতা নিয়ে রাখছে বাংলা পরীক্ষায়, বুঝো। হ্যাঁ দেখতে দিবে, তারপর খাতা নিয়ে রাখবে, কি করবা ততক্ষণে? ওকে, রাতে ব্যথায় মরে যেতেছি, তোমাদের কথায় হাসতেও পারতেছি না। ওকে, in a place temperature of air is 26 degrees Celsius and relative humidity is 70%. If the temperature becomes 18 degrees Celsius, then how much percentage of the জলীয় বাষ্প ইংরেজি কি? vapor vapor will condense? এসভিপি মানে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার। 26 ডিগ্রির জন্য এত, আর 18 ডিগ্রি সেলসিয়াস এসভিপি দেওয়া হচ্ছে 15.48 মিলিমিটার। আচ্ছা, যখন এরকম কনডেনসেশন টাইপের ম্যাথ আসবে, তোমার মাথায় রাখতে হবে ব্যাপার এইরকম একটা রিলেশনশিপ মেনটেন করে সব সময়। প্রেশার ইজ, মানে মানে উল্টা বলছি,
প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাস। ঠিক আছে, তুমি যত বেশি ওয়াটার ব্যাপার নিয়ে এসে ইন্ট্রোডিউস করবা তত বেশি সে প্রেশার দিবে, সোজা কথা। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এখন একটা জিনিস দেখো, 26 ডিগ্রি সেলসিয়াসে আমরা বলছি 70% হিউমিডিটি আছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতটুকু ভ্যাপার প্রেশার আছে ক্যালকুলেট করা যাবে না? আমি বলতে পারবো আর ইজ ইকুয়ালস টু ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%, বলতে পারবো। তো ছোট এফটা হচ্ছে প্রেজেন্ট ভ্যাপার প্রেশার, বড় এফটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার। আমি প্রেজেন্ট প্রেশার ইকুয়ালস টু তাহলে 70 ইন্টু 26 ডিগ্রি স্যাচুরেটেড কত, 25.21 মিলিমিটার বলতে পারি। একটু আমাকে বলো তো কত আসে এই ভ্যালুটা? 0.7 ইন্টু 25.21, 17 পয়েন্ট, এখন দেখো 17.65 মিলিমিটার ভ্যাপার রাইট নাও আছে। কোয়েশ্চেনে বলছে 18 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার নামবে, রাইট? এবং কোয়েশ্চেনে আরেকটা ইনফরমেশন দিচ্ছে 18 ডিগ্রিতে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার কত। তার মানে অবশ্যই কিছু অংশ সে বাইর করে দিবে, বুঝতেই পারতেছো, হ্যাঁ? এখন তাহলে কতটুকু বাইর করবে, ইউ নিড টু ফিগার দ্যাট আউট, তাই না? যেহেতু প্রেশার ইজ প্রপোর্শনাল টু ম্যাস, আমি তাহলে বলতে পারি কনডেন্সড ম্যাস divided by initial mass, এই কথাটা বুঝছো? কনডেন্সড ম্যাস ডিভাইডেড বাই ইনিশিয়াল ম্যাস, এইটাই কি তোমার পার্সেন্টেজ না যা বের করে দিচ্ছে? কারণ ও তো আসলে প্রেশার চেঞ্জ করবে কিসের উপর বেস করে, ম্যাসের উপর বেস করে, ম্যাস বের করবে বলেই তো প্রেশার চেঞ্জ আসতেছে। তো কনডেন্সড ম্যাস বলতে আমরা আসলে কি বুঝতেছি? ডিক্রিজড প্রেশার বুঝতেছি না ভাই? ম্যাস যে কনডেন্স করছে এটা দিয়ে আমি এটা কিভাবে বুঝবো কতটুকু ডিক্রিজ করছে প্রেশার, সেটা দিয়ে বুঝবো যে এতটুকু ম্যাস কমছে। তো ডিক্রিজ প্রেশার বাই ইনিশিয়াল প্রেশার, রাইট? এন্ড ডিক্রিজ প্রেশার মানে কি, চেঞ্জ ইন পি না? চেঞ্জ ইন পি কত তোমার? 17.65 মাইনাস 15 পয়েন্ট কত বলছি, 48, এইটুকু চেঞ্জ হবে না? আর শুরু করছি কত দিয়ে, 17.65 দিয়ে। যদি 100% করো তাহলে যা রেজাল্ট আসবে তাই, হ্যাঁ? 17.65 মাইনাস 15.45 মাইনাস কখনই আসবে না। 2/17 তো 15%-এর কাছাকাছি কিছু একটা হবে, 15, 13, 14 এরকম কিছু একটা হবে। 2/17 না, 2/18 তো, 18, 12.3, 12.38%, বুঝতে পারছি। এসির কি একটা ম্যাথের কথা বলতেছিলি না তুই একটু আগে, ওরে এরকম টাইপেরই হবে হইলে। এসি অন করে দিছে তাহলে হচ্ছে গিয়ে ওই যে গ্লাসে ব্যাপার জমবে বা কিছু একটা, এরকম টাইপেরই হবে হইলে, ঠিক আছে। আর গ্লেসিয়ারের কনস্ট্যান্ট দিয়া যেই ম্যাথ গুলো তো পারবি না, ওগুলো তো ধর বাংলা নিয়ম, ওই যে ইউনিটারি মেথড দিয়ে করা যায়, যে একবার দেখে নিলে পারবি, এগুলা সিম্পল আছে, আশা করতেছি আর কি। আর একটা অঙ্ক করাই, ওই যে মেইন ফ্রি পাথ, কে বুঝতে, ফগ, ফগ, এটি তো একটা ফগের মাছ ছিল না, রিলেটিভ হিউমিডিটি। কোন ফগের কথা বলতেছিস? মানে ফগ হবে কি হবে না, এটাই তো ওই যে, বাবা এই দেখো, যখন আমার ভ্যাপার কনডেন্স করবে ওটা তো ফগ হিসেবেই জমবে। তোমার ভ্যাপার কনডেন্স করছে মানে কি, ওটা পানি হয়ে গেছে না? ফগ জিনিসটা কি, পানি না? মানে বাতাসে আর ইয়া থাকতে পারে নাই, অ্যাজ আ ভ্যাপার থাকতে পারে নাই, দ্যাটস ওয়াই সেটা পানি হয়ে আছে চারপাশে, এটাই। আই নো এরকম অঙ্ক আসে, তাই এটা করাই দিলাম আর কি। আহ, হা, হা, হা। মানে সাব্বাস।
তোর কয়টাতে সমস্যা? আমার এখানে একটা পুরো এক্সট্রাক্ট করা, আমার এটা একটা পুরো এক্সট্রাক্ট করা, এখানে একটা রুট ক্যানাল আছে, আর এখানে দুইটাই এখন করাতে পারবো, যেটা ভাঙছে দুইটা তাদের মাঝখানে, মানে এই পাশেও ভাঙা ওই পাশেও ভাঙা, দ্যাটস ওয়াই দ্য পেইন ইজ সো, ইটস নট ওয়ান সিঙ্গেল টুথ। তাদের উপরে ভাঙা না, ভিতরে গর্ত, মানে দুইটার কানেকশন না, এই ভিতরে গর্ত, ভিতরটা পুরো ফাঁকা। এক্স্যাক্টলি, এবং মারির এই ব্যথা কান পর্যন্ত উঠে যায় ভাই। রুট ক্যানালটা মোটামুটি পার্মানেন্ট, যদি ভালোভাবে করাস হইতে পারে, ওইটা থালা দিতে হইতে পারে, আমারও যেরকম ভয় পাইতেছি। ওই যে এই যে একবার যে বন্ধ হয় না, তখন আলসেমি করে আর যাওয়া হয় না, কারণ দেখ ডেন্টিস্টের কাছে যাওয়া মানে 2 ঘন্টা ওয়েট করবি, সে আরো 2 ঘন্টা কাজ করবে, এরকম 2-3 দিন মানুষ এত সময় আছে। আর তার থেকে বড় কথা ব্যথা, ডেন্টিস্টের কাছে গেলে ওই ড্রিল মেশিন নিয়া, গ্রাইন্ডিং মেশিন নিয়া রেডি, দাঁত পুরা মনে কর ঘইসা মইসা উড়ায় দেয়। সেই কথা ভুলেই গেছিলাম। ও মাই গড, হ্যাঁ এত বড় একটা নিডল থাকে, এবং লোকাল অ্যানেস্থেসিয়া তো কাজ করতে করতে অ্যানেস্থেসিয়া চলে যায়, এবার আবার একটা ও বাবা, আমি যাবো না। ওকে, আরে হ্যাঁ পুরা মুখ পরে, তুই 2 ঘন্টা কথা বলবি আরে তোর মাঝে মধ্যে লালা পরে দিতে, বিকজ তোর তো কন্ট্রোল নাই এদিকে, এবার এই তো আওয়াজ করে লাগছে পুরা, ঠিক আছে। ও পাল্লা, আমারে ভয় পাওয়া দিস। কালকে ঠান্ডা দই খাইছিলাম বুঝছস, মানে একদম পরশুদিন সারা রাত তো ঘুমই হয় নাই আমার, মানে সরি কালকে না, পরশু রাতে, পরশু রাতে ঠান্ডা দই খাইছি, এরপর সারা রাত ঘুম হয় নাই। পরে কালকে গিয়া আমি ওই যে এই যে ইসোরিক্স ট্যাবলেট কিনে নিয়ে আসছি, আর একটা হচ্ছে ফ্ল্যামেক্স, বাসায় গিয়া ফ্ল্যামেক্সটা খাইলে খাইতে পারি, কিন্তু বেশি খাওয়া ঠিক না, জানা, কিডনিতে না শুধু, হার্টেও সমস্যা করে, ওই জন্য লাস্ট অঙ্ক চলো। হ্যাঁ ভাইয়া, এখন দেখা যাবে যে কানেকশন আসবে না, মনে আসছে আসছে, আল্লাহ হাফেজ। হাফেজ। হ্যাঁ তাহলে খুবই স্যাড, আমিও খুব দুঃখ পাইতাম। ওকে, ইন এনটিপি, আচ্ছা পাওয়ার দরকার নাই, চল আমরা অঙ্ক করি, আর যদি হচ্ছে কি আমি এর মধ্যে অ্যানেস্থেসিয়া দিই তাহলে ছবি তুলে পাঠাবো অনেক গ্রুপে। আমার ইন এনটিপি the density of nitrogen is 1.216 kg per meter cube, and reflex আরে বইলা নিব নে, কিন্তু আমার তো এখন আরেকটা কথা মাথায় আসলো, রিক্সা তো যে ঝাঁকাঝাঁকি করে নিবে।
আচ্ছা, what will be the average time gap between two collisions কি না, ঝড় হোক আর জ্বর হোক, ক্লাস আমি আর মিস দিচ্ছি না। জ্বর আসতেছে আমার। যাই হোক, যখনই আমরা মিন ফ্রি পাথের অঙ্ক করব, বইয়ে মিন ফ্রি পাথ ল্যামডার অনেক রকম ফর্মুলা আছে, আমরা শুধুমাত্র এই একটা ফর্মুলা ইউজ করব। সিআরএমএস এর ম্যাথ আছে, দেখি এটা শেষ করি আগে। আচ্ছা, এখানে এন হচ্ছে ওই যে একক আয়তনের অনুসংখ্যা, মানে মলিকিউল পার ইউনিট ভলিউম। এন হচ্ছে এই যে বাবা দেখ না, এন হচ্ছে এখানে মলিকিউল পার ইউনিট ভলিউম। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, আমাকে ল্যামডা বের করতে হবে, হ্যাঁ উল্টা ওয়াই, ল্যামডা বের করতে হবে আগে, ক্যালকুলেট। তোমাকে কিন্তু ল্যামডা চাই না, তোমার টাইম চাইছে। টাইম কেমনে বের করবো এটা পরে, আগে ল্যামডা বের করবো। এখানে এন, এন হচ্ছে পার ইউনিট ভলিউমে কতটুকু অ্যামাউন্ট অফ, এটা কি বলে, মলিকিউল আছে। সিগমা স্কোয়ার, সিগমা হচ্ছে তোমার মিন ফ্রি পাথ। ও না, সিগমা রেডিয়াস, কি বলতেছি, ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, সিগমা হচ্ছে রেডিয়াস। ও মাই গড। আচ্ছা, এখন আগে এন ফিগার আউট করি। আমার কাছে কি ডেন্সিটি বলে দিছে না? তো আচ্ছা, ডেন্সিটি বাদ দাও। আমি যদি ওই যে 22.4 লিটার মানে কত, 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউবে কতগুলা মলিকিউল থাকে, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু কত, 10⁻23, রাইট? তো 1 মিটার কিউবে কয়টা মলিকিউল থাকবে বলো? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 10⁻³ দেখো তো কত আসে। 2.6 কত? 2.6 এর পরে কত, তারপরে কত? 683, 2.68 ইন্টু 10, সবসময় পয়েন্টের পরে দুটো ঘর নিব আমরা। কত, 25 না 26? 25। সো এটা হচ্ছে এন, এন এর এই ভ্যালুটা এখানে ইনপুট দিব। আমার কিছু ভ্যালু বাকি আছে না, সিগমা তো দেওয়াই আছে, এই যে রেডিয়াস, তাই না? এখান থেকে ল্যামডা বের হয়ে যাবে, তাই না? ল্যামডাটা কত আসে একটু বলো আমাকে। 22.4 লিটারে 1 মোল অ্যামাউন্ট অফ, তোমাকে তো এখানে স্পেসিফিক্যালি বলে নাই 10 মোল না 20 মোল, বলছে তুমি ধরে নিবা কত, 1 মোলই আছে, কিছু না বললে আমরা যেটা ধরে নেই। আবার ওই যে এনটিপিও বলছে না, কি ভাইয়া, গড় ব্যাসার্ধ বলছে, এভারেজ রেডিয়াস, সো সিগমা স্কয়ারের জায়গায় ওই যে 10⁻⁻10। ও না, সিগমা তো ডায়ামিটার, থ্যাংক ইউ। এই সিগমা কিন্তু ডায়ামিটার। তো এখানে যখন ভ্যালু বসাবো, দেখো আমি একটু ল্যামডাটা বসাই দিই, 1/√2, পাই মানে 3.1416, এন হচ্ছে কত, 2.68 ইন্টু 10⁻, কত আসছে, 25। আর সিগমা স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, কারণ আমরা যে একটা ইফেক্টিভ ইয়ে চিন্তা করি না মেইন ফ্রি পাথের জন্য, উপরে একটা রেডিয়াস নিচে একটা রেডিয়াস, তাহলে দুটো মিলে কি ফুল ডায়ামিটারের লেন্থের আমার ওই যে সিলিন্ডার চিন্তা করতে হয়। কত? ক্যালকুলেটর দিতে আমাকে একটু।
1/√2 ঠিক আছে। হ্যাঁ 5.2 2.4 বলতেছিস কেন? মানে তুই স্কোয়ার কস নাই কিন্তু অয় কি করে নাই? 5.25 ইন্টু 10⁻⁻8 মিটার আসছে ল্যামডা। আচ্ছা, এখন তুমি যার ডেন্সিটি জানো নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে, আর সিআরএমএস বের করার ফর্মুলা কি মনে আছে? √3p/ρ ইকুয়ালস টু √3 ইন্টু নর্মাল প্রেসার কত? 101 325, তাই না? ডিভাইডেড বাই রো কত? 1.216। তাহলে এটার অ্যান্সার কত আসে? √3 ইন্টু 101 325 ডিভাইডেড বাই 1.216, অলমোস্ট 500 বরাবর 500, 49.97 মানে 500 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। এখন একটু চিন্তা করো, দুইটা পার্টিকেল কলিশন করবে। ধরো এই একটা পার্টিকেল আছে, এই একটা পার্টিকেল আছে, তারা একটু পরে গিয়া মাঝখানে কোথাও কলিশন করবে। কলিশন করার পরে এই ভদ্রলোক সে আবার আরেকদিকে সরে যাবে না? রাইট, আরেকটা কলিশন করবে। আমাকে এটাই বলছে না যে এই কলিশন গুলার মাঝখানে মিন টাইমটা কত? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাইতে যেই পাথ সে ক্রস করবে সেই পাথকে আমরা কি বলি? মিন ফ্রি পাথ বলি। এই মিন ফ্রি পাথ সে কি এই সিআরএমএস ভেলোসিটিতে ক্রস করছে না? তাহলে আমরা কি বলতে পারি তার টাইম টি ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। ভেলোসিটি ইকুয়ালস টু কি? f/t। তাহলে টি ইকুয়ালস টু কি? ল্যামডা মানে s/v। এর জায়গায় এখানে ল্যামডা ইউজ করতেছি, বুঝতে পারছো? আর ল্যামডা কত বলছি? 5.25 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই 500, যা আসবে তা কত? তাহলে 0.5 ইন্টু 10⁻⁻, এই তো সাবাস, বুঝতে পারছি। অথবা 1.05, হ্যাঁ সেকেন্ড, তো এটাকে অ্যানসার বলা যাবে না। এই যে ইফাত বাবা, তুমি বলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি ভাই। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট ভাই। যেই টাইপের ম্যাথ গুলা করাইছি এর মধ্যে থেকেই আসতে পারে, কিন্তু যদি না আসে মাফ করে দিস।